এসব কি খালামণি? মুচকি হাসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র তোর লাগবে? আঙুল তুলে সোফার মতো জিনিসটাকে দেখালেন তিনি। ওটা নার্সারির গ্লাইডার, অনেকে ফিডিং চেয়ার বলে। বেস্ট ফিডিং করানোর সময় ওটাতে বসবি। আর এটা টেবিল, এখানে ডায়পার চেঞ্জ করবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজন নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। সামিয়া একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি ভালো মতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মাঝে আধুনিক আসবাবে সাজানো সাইমনের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছানার এক পাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কিছু ড্রয়ার সম্বলিত ওয়ার্ড্রব, তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডায়পার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্লাক্স, সঙ্গে ব্রেস্ট পাম্প। এমন কিছুই নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম এক পাশে ইজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে সাইমনের রুমের ব্যাপরোয়া ভাবটা এক লহমায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সব কিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পেডিয়াট্রিশিয়ান। কালকের অ্যাপয়েন্টমেন্ট বুকড। তুই আর সাইবান ইজানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ করতে না করতেই রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 পেচের জিলাপি একই, কোনো পার্থক্য? আমার রুম! সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারপাশ। ইরাম আগে থেকেই প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের 2 কানে আঙুল দিয়ে রাখলো। পা ফেলে থপথপ করে ভেতরে ঢুকলো সাইবান। আশপাশে তাকিয়ে মাথা চেপে ধরো এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাই ফাকিং রুম! সামিয়া ভ্রুকুটি করলেন, মুখের লাগাম দিয়ে শিখ। এখন এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো, ড্যাম! শিট! একটি হতাশার নিঃশ্বাস ফেললেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথাও যাওয়া যায় সামিয়া জানেন না। সাইবান হন্যে হয়ে এদিক সেদিক ছুটে দেখলো সব কিছু। কীভাবে তার গেমিং সেট আপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার সাথের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে, সব কিছু। ইরাম অবস্থা দেখে সামিয়ার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো। বেচারার অনেক স্বাধীন রুম। তুই চুপ থাকতো। বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতন ছোটাছুটি করছে, ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি, ঘুরবে, চাবি বের করবি, থেমে যাবে। ইরাম না চাইতেও ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময়েই তার করে থাকা ইজান নড়ে চড়ে উঠল। আঙুল চুষতে চুষতে গোঙাতে লাগলো। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ও, আমি ওকে চেঞ্জ করিয়ে নিই। বসে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন তাকে। এই না, এখানে রাখ, সাইবানকে করতে দে। ওর শিখার দরকার আছে। এমনিতেও রুম হারানোর শোকে আধমরা সাইবান। এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠল সে। চোখে মুখে ভর করলো তীব্র আতঙ্ক। কি? খবরদার ব্রো, আমি ওইসব হাগুমতো পরিষ্কার করতে পারবো না, একদম নট। ড্যাম! ও ড্যাম ডিয়ার গড অফ হেভেন, হিয়ার মাই কল! সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপর আদেশ করেন, যা ইরাম, ওই টেবিলের উপরে রাখ। ডাইপার আছে, শিখিয়ে দে ওকে কিভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলে শুয়ে দিল, অতপর আগের কাপড়ের ন্যাকবিটা খুলে ফেলল। ছোট ছোট হাত ওর শুয়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকিয়ে ইজান শব্দ করে বলল, ওয়াক! মুখে হাত চাপা দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাকে আটকে ফেলল। পোট্টা খায় তুই তার হাগে অ্যাটম বোম! ইরাম আর পারল না। ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করল সে। সামিয়া অব্দি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল, একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারটাও এক আঙ্গুরে এমনভাবে মুখের সামনে তুলে ধরল যেন পৃথিবীর সব থেকে কদর্য কিছু ধরেছে। ঘৃণায় চোখ মুখ পাকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার টেরি, ভাগ্য হাতে ধরিয়ে দিল বাচ্চার ন্যাপি।
লাফিয়ে উঠল ইজান। ইরাম ওয়েট টিস্যু দিয়ে তার ত্বক মুছে নিচ্ছিল। হাতে নাড়া খেয়ে আধ মোছা টিস্যুটা ছুটে গিয়ে পড়ল একেবারে সাইবানের হাতের ওপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠল। আজকে ইজানকে ডাক্তার দেখানো হবে, তাই বেশ সকাল সকালে উঠে পড়েছে ইরাম। হিসামতে আজ তার বিয়ের দ্বিতীয় দিন, তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তাই ছেলেকে ঘিরে। ফ্রেশ হয়ে ইজানকে খাইয়ে তৈরি করিয়ে নিজেও রেডি হয়ে নিল সে। বিয়ের উপহার হিসেবে বেশ কয়েকটি নতুন শাড়ি পেয়েছে। সেগুলো থেকে গাঢ় বেগুনি রঙের একটা বাছাই করে পরল। গোসল করে নিয়েছে, তাই চুলগুলো হালকা ভেজা। সেগুলো খোলায় রাখল। অতপর ইজানকে কোলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে এলো নিচে। নাস্তার টেবিল সাজানো। সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিসির গতকালই চলে গিয়েছে। তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ চলছে। ভাঙাচোরা ব্যাপার, তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতেই রাখবে। সে নিজে সপ্তাহে একবার দুবার করে আসবে। তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এই বাড়িতেই থাকতে চলেছে। ইরামের বিশেষ কোনো মতামত নেই এই সম্পর্কে, তবে মেয়েটার সামনে তাকে সাবধান হয়ে চলতে হবে। ইরাম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসল। সুগন্ধ তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, আপা আপনি খান, আমি রেডি হইয়া নেই। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন। হাসপাতালে যাওয়ার তাড়া আছে, তবুও চোখের চশমাটা ঠিকঠাক করে তিনি শুধালেন, কি ব্যাপার, সাইবানকে দেখছি না যে? রেডি হয়নি এখনো? যাবে না তোদের সাথে? জানি না, ঘুম থেকে উঠে রুমে দেখিনি। সে কি, ওকে আমি কাল রাতে পই পই করে বলে দিলাম আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার ছেলে কি গোয়ালের গরু? সে পাগলা ঘোড়া, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। সারিকা মন্তব্য করল। কাঁটা চামচ দিয়ে দই মেশানো ফ্রুট সালাদ খাচ্ছে সে। তবে ইরাম ননদের কথাটা গায়ে মাখল না। ইজানকে উরুর উপর বসিয়ে দৌড়াতে দৌড়াতে খানিকটা পাউরুটি ছিঁড়ে মুখে দিল। অতপর তাকালো সামিয়ার দিকে। নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি, আমার মনে হয় আলাদিনকে কিছুটা সময় দেওয়া উচিত। সামিয়া ফ্যাল করে তাকিয়ে রইলেন। ইরাম গতকাল রাতেও এক কথা বলেছে। ইজানকে ডাইপার পরাতে গিয়ে সাইবান প্রায় বমি করে দিচ্ছিল দেখে সে পরে আর তাকে কিছু করতে দেয়নি। সাইবানও বুঝি হাফ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করল, একটা বাচ্চা সামলানো চারটিখানি কথা নয়। আলাদিনের বয়স কম, ওর মাঝে এখনো দায় সারা দায়িত্বজ্ঞানহীন ভাবটা রয়ে গিয়েছে। এজন্য ওকে দোষ দেওয়া যায় না। স্বাভাবিক, ওর সময় লাগবে। আমরা ওকে নিস্তার দিই, কেমন? তাছাড়া আমার মনে হয় না আমার বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমার ছেলেকে আমি নিজেই সামলাতে জানি। আলাদিন নিজে থেকে না চাইলে ওকে ঘাটানোর দরকার নেই। অদ্ভুত হলেও সত্য, আপুর এই কথার সাথে আমি একমত। তুমি সাইয়ের ওপরে অনেক বেশি চাপ দিয়ে ফেলেছো মম। বউ কি জিনিস সেটা বোঝার বয়সেই যার হয়নি, সে আবার বাচ্চা পালবে কিভাবে? সারিকা নির্দ্বিধায় নিজের মতামত জানালো। একটি দীর্ঘশ্বাস ফেলেন সামিয়া। পরক্ষণেই চশমা খুলে খানিক থম মেরে বসে রইলেন। ইরাম একটা গোটা পাউরুটি শেষ করে দ্বিতীয়টা খাচ্ছিল, তখনই তিনি মুখ খুললেন। তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা ভাবিস, তাই না? সারিকার চামচ থেমে গেল। অপরদিকে ইরাম চিবানো ফুলে বসল। উভয় প্রসারিত নয়নে দেখল সামিয়াকে, যাকে বেশ হতাশ লাগছে। আমি নিজেও জানি ওর ওপর আমি চাপ দিচ্ছি। ইরাম, তুই যতই ভাবছিস, শুধু তোর ভালোর কথা ভেবেই আমি এই বিয়েতে জোরাজুরি করেছি। বিষয়টা কিন্তু এমন না আমি স্বার্থপর, আমি নিজের ছেলের জন্য করেছি। না চাইতেও সারিকা আর ইরাম একে অপরের দিকে তাকালো। উভয়ই আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, সাইবান আগে এমন ছিল না। তুই তো জানিস ইরাম, তুই তো ওকে ছোটবেলা থেকে দেখছিস। একটা ভদ্র মিষ্টিভাষী বাচ্চা ছিল। হ্যাঁ, রাগটা ঠিকই নাকের ডগায় রাখতো, কিন্তু বর্তমানের মতন এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কি যেন হলো, সব কিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন, বাড়িতে সময় দেওয়া হয়েছিল খুব কম। বলতেও পারবো না কিভাবে, কোন দিন কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেল। আমি বলবো না ও এমন খারাপ হয়ে গিয়েছে বা বিগড়ে গিয়েছে, কিন্তু লাগাম ছাড়া হয়ে পড়েছে। বেপরোয়া, আনসিরিয়াস, জীবন নিয়ে ওর কোনো প্ল্যানিংই নেই। ওকে জিজ্ঞাসা করলে শুধু বলে আজকের জন্য বাঁচি, কালকের কথা ভেবে লাভ কি? চুপ করে রইল ইরাম। কেন যেন তার খারাপ লাগছে। সাইবানের ওই পরিবর্তনের সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। সোজা ছোটবেলা থেকে বড়বেলায় দেখেছে।
কিভাবে বোঝা সম্ভব? কিন্তু সামিয়া সবটাই চোখের সামনে দেখেছে নিজের, তাই মা হিসেবে তার চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিজের চশমাটা মুছতে মুছতে বললেন, সাইবারের চিন্তাধারা আধুনিক লেভেলের। ওকে বুঝতেই আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখেছি। অতঃপর বুঝেছি ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক, বা যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলে মানুষ কারণ অকারণেই না করা যায় না, সব সময় চোখে চোখে রাখা যায় না, ধরে বেঁধে রাখা যায় না। আমিও চাই না একটা মানুষ মুক্ত স্বাধীন, তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানে হয় না। তাই আমি সবসময় চেয়ে এসেছি, যদিও আমি না পারি, তবে ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা শেখাবে, ওকে ওর মতন করে বুঝতে পারবে, ওকে সামলে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবার আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি, তখন মনে হলো তোর থেকে অভিজ্ঞ মানুষ হয় না। এই জীবনটাকে অনেক রঙে দেখিয়েছি, অনেক লড়াই করেছি। তাই হ্যাঁ, এই বিয়েটা যতখানি তোর আর তোর ছেলের ভালোর জন্য দিয়েছি, ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্যও। থামলেন সামিয়া। কয়েক মুহূর্ত নিঃশব্দে বসে থাকলেন, তারপর গ্লাস থেকে বেশ অনেকটা পানি পান করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তবে হ্যাঁ ইরাম, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো কম সময়ে বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শিখতে, বুঝতে আর পালন করতে সময় লাগে। আমি আর এসব বিষয়ে হস্তক্ষেপ না করার চেষ্টা করব। আচ্ছা, তুই যা তাহলে। হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না খালামণি, দরকার নেই। এই যে সুগন্ধা গেল রেডি হতে, ওকে নিয়ে যাব। তাছাড়া গাড়িতেই তো যাব, আসবো। তুমি চিন্তা করো না। সামিয়া আর দ্বিমত করলেন না। ফোন এসেছে জরুরি, সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকাও বেশিক্ষণ টেবিলে থাকলো না। নিজের মায়ের কথাগুলো তাকেও ভাবুক করে তুলেছে বোধ হয়। ইরাম চেয়ারে বসে ধীরে সুস্থে নাস্তা শেষ করলো। অতপর সুগন্ধাকে নিয়ে ঘণ্টাখানেক বাদে বেরোলো অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগাতেই একটা অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বাড়ি দ্বীপের সমুদ্র সৈকতে বাড়ির আস্তরণের ওপর শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যর। তার সঙ্গিনী এসকট মেয়েটা চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনীর পরনে সি বিচে ব্যবহৃত অতি ছোট সাইজের পোশাক। ওটাকে পোশাক না বলে অবশ্য অন্তর্বাস বলাই শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকলো। গতকাল সারা রাত একসাথে কাটানোর পরেও বিশেষ কোনো টান আসছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললেই আবার আর ভালো লাগে না তার। অথচ একটা জিনিস আছে যেটার প্রতি সে চরম আসক্ত এবং এই মুহূর্তে অনেকখানি রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সঙ্গে। মেয়েটার দাম আছে বলতে হয়। বেশ, তবে ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ আজ হোক কাল হোক ভাঙবে। অন্য শুধু বসে বসে সেই ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না, নিজের ইচ্ছায় দুই পায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না। সে পায়ে হেঁটে আসবে, সেই পা দুটোকে সে বেশি দিন রাতে কাঁধের ওপর উঠিয়ে নেবে, বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। ওয়ানা গেট ইনটু ওয়াটার। অরণ্য উঠে বসে বিদেশিনীকে শোধালো। মেয়েটি মাথা নাড়ল। নো এ, আই এম নট রিস্কিং মাই স্কিন। Shoot yourself. অরণ্য উঠে দাঁড়ালো। হাফাতার রঙিন শার্টটা খুলে রেখে উদাম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ডাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপ টপ করে গড়ানো পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করতে লাগলো। পেটানো শরীরের মাংসপেশিগুলো ফুলে পেঁপে উঠল তার প্রতিটা কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপটে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েকদিনে। রুক্ষ থুতনিতে হাত ঘষে সে খেয়াল করল বিচের অন্যান্য কিছু রমণী তাকেই দেখছে। কেউ বা লুকিয়ে, কেউ আবার কোনো রাগঢাক বাঁধে। বাঁকা হাসি ফুটল অরণ্যের ঠোঁটে। সে জানি ফিরে যাওয়ার পথ এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। অ্যারন, অ্যারন। নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখ সাগরে ভাসতে পারল না অরণ্য। বিচে দাঁড়ানো তার বিদেশিনী এসকর্ট এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যর ফোনই। অরণ্যর নামটা বিদেশিরা উচ্চারণ করতে পারে না বিধায় সবসময় বিকৃত করে ফেলে।
অরণ্য উঠে এলো, এক হাতে চুল ছাড়তে ছাড়তে মেয়েটার দিকে গিয়ে নিজের ফোনটা খপ করে হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোয়ালে তুলে কাঁধে ছড়িয়ে সে রিসিভ করলো ফোন। বল। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। সবকিছু শুনে খেপে যাওয়ার বদলে অরণ্যের ঠোঁটের হাসিটা আরো বিস্তৃত হলো, ধারণ করলো এক অশুভ রূপ। কেউ দেখলো না সূর্যের আলো প্রতিফলিত হয়ে তার চোখ জোড়া কেমন হিংস্র জন্তুর মতন জলজল করে উঠল। শিকারী শিকারের গন্ধ পেলে ঠিক যেমন করে, অরণ্যর মাঝেও তেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের 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 ঠোঁটে লেহন করে নিয়ে অরণ্য বলল, আই সি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেওয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি মাই ওয়ার্ল্ড। ইজানকে চেক আপ করানো হয়েছে। ডাক্তার বেশি কিছু উপদেশ দিয়েছেন। আপাতত নতুন পরিবেশ বলে ইজান মাঝে মাঝে হুটহাট ছটফট করছে এমনটাই বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে, বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে। তার পাশে সুগন্ধা। ইজান প্রতিদিনকার তুলনায় একটু বেশি শান্ত আছে। ডাক্তারের সামনেও তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরও মানুষ অপেক্ষা করছে, সকলেই ছোট ছোট শিশু। একদম বেশি ছোট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনেই এসেছে। এই তো ইরাম বের হতে এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবুকে নিয়ে চেম্বারে ঢুকল। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগ ঘন। একজন শিশুর দায়িত্ব উভয় পিতা মাতার। যে কোনো প্রয়োজনে উভয়ের উপস্থিতি শুধুমাত্র দম্পতির বন্ধনই শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় আর পিতামাতার মাঝে সুসম্পর্ক আছে, সেটাই সে ভবিষ্যৎ জীবনে অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইজানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটাকে এখানে সে কামনাও করে না। তার ছায়া ইজানের ওপর পড়ুক সেটাও চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কে বন্ধন দেখা ছাড়াই বড় হতে চলেছে সেটা তার কাছে স্পষ্ট। আপা, গাড়িটা একটু সুপার শপের সামনে থামাইতে বললেন। ওইখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনারে মাশরুমের স্যুপ কইরা খাওয়াবো, অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে। ইরামের শুনতে ভালোই লাগছে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময় সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। একটা ওভারসাইজড হাফ হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরনে। চুলগুলো হালকা ভেজা ভেজা ঘেমে গিয়েছে। কপালে ছড়ি আছে, আইব্রো পিয়ার্সিংটা চিকচিক করছে। এক হাতে ফোন ধরা কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম। সাইমন মাথা কাত করে দেখলো তাকে, তারপর জিজ্ঞেস করলো, কেন? শাহরুখ খানকে আশা করছিলেন? না, অনুরাগকে আশা করেছিলাম। ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইমনকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব তার নিজের ওপরেও পড়তে শুরু করেছে বোধহয়। অনুরাগের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল সাইবান। তার চোখে মুখে শান্ত ভাবটা হুট করেই অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন, স্যালেন আর ওর বাচ্চারা কি দোষ করেছে? ওদেরও আশা করতেন। না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন। পৃথিবীর সকল মানুষকে আশা করতেন। পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহের মঙ্গোলিয়ানদেরও আশা করতেন। এরিয়া 51 থেকে এলিয়ানদের আশা করতেন। ভাইজান থামেন থামেন, যে হারে আগাইতাছেন নাসার আগে আপনি মহাবিশ্বের বাইরে বাইর হইয়া যাইবেন। জরিনার আম্মা সখিনা পটকে দিয়ে চটকে ফেলবো একদম। আমি আবার নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী। পরে শাহবাগে গিয়ে গলা ছিঁড়লে লাভ হবে না, দেখিস কিন্তু। পরক্ষণে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি স্বামী আসবে না তো কোন খাদানের খনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার আছে, বুঝতেই পারিনি। ইরাম মজা করল। সাইবানকে খ্যাপাতে দেখে বেশ লাগছে তার। তীর্যক এক হাসি ছুঁয়ে গেল বান্দার ঠোঁটে। আশেপাশে মানুষের উপস্থিতির কোনো পরোয়া না করে হুট করে ঝুঁকে এল সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে কানে সে ফিস ফিস করল। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে। ভাঁজ করে তুলে দেয়া তার শাড়ির আঁচলটা আঙুলে ছুঁয়ে দিয়ে যুক্ত করল। ডোন্ট ট্রাই টু প্লে উইথ ইউর হাবি।
আই এম দ্য কোচ অফ দিস গেম, মিসেস বেগুনি। ধক করে বুকের ভেতর একটা কাঁপুনি হলো ইরামের। ঠোঁটজোড়া অনুভবে ফাঁক হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে। বৃদ্ধাঙ্গুলি অধর ঘষতে ঘষতে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোখাচোখি হতেই জিভ গালে ঠেকিয়ে অদ্ভুত ভঙ্গিটা করল সে। একেবারে বাজে অভ্যাস, ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবে নাকি শাড়িতে কোলে তুলে নেব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল, এটুকুই। সে বেশি অনুভূতি দেখালো না আর। দ্রুত এগোলো করিডোর ধরে। পেছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। তার নজর জোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ি জড়ানো অবয়বে। গাড়িতে ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা, পেছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে থামা হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভেতর এখন শুধু সাইবান আর ইরাম। ইজান ইরামের কোণে নড়াচড়া করছে, আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে। বাইরে গেলেই সে এমন করে। ইরাম ছেলেকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার একপাশে ভুট্টাওয়ালা বসেছে। তার মনে পড়ল কলেজ ভার্সিটি যাওয়ার সময় এভাবেই ভুট্টা খাওয়া হতো। বিকালে ভাইদের নিয়ে বেরোলে দুজনেই বায়না ধরত। পুরাতন স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুলল বহুতেই। সাইবার আর চোখে দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখল। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে? পোটলার মায়ের তো হয়েছে, তার সামনে আমার চেঙ্গিস ফেল। বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটায় সাইবানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে অপলক চেয়ে রইল। পরক্ষণেই হাতটা ধরো, এই নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনেই হেঁটে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। মামা 4টা ভুট্টা। 4টা কেন? বাবারে, ড্রাইভার আর সকিনা, জরিনার আম্মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে ওকে না দিলে। ওকে চেনেননি আপনি? যা, মেয়েটা অতটাও খারাপ না যতটা তুমি মনে করো। হ্যাঁ, নতুন নতুন তো, আপনাকে শরম পেয়েছে। 2 দিন ওয়েট করুন, ওর নাগিনী রূপ এই বেরুলো বলে। সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকলে তো এমন হবেই। ইরাম ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে সেখানে এক প্রকার আশ্রিতা প্রায় মেয়ের এমন দুষ্টু মিষ্টির সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা সেকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবার নিচে থেকে এগিয়ে এসে 2 হাত বাড়িয়ে দিল ইজানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত করেও শেষমেশ দিল অবাক নয়নে। খেয়াল করলো সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিজের বুকে ঠেকালো। আজ বোধহয় সত্যিই তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবান অন্য হাতে ধরতে ইজান ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেললো চেটে দেওয়ার জন্য। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে ধরল। ইস, সাহস কত বড় পোটলার, আমার খাবারের ভাগ চাই। ইজান তার হাতের কবজি খামচে ধরতে চাইল। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়ল ছোট্ট বাচ্চারা। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের ওপর তুলে বলল, আমার খাবারের ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারের ভাগ দিবি? ইরাম ভুট্টা চিবোতে চিবাতে কেশে ফেলল। সাইবানের মুখে লাগাম আর মনে লজ্জা সরম বলতে কিছু নেই নাকি। সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টায় কামড় দিতে লাগলো। মামা, আগে দুধের দাঁত বানা, তারপর আসিস, ফোকলা কথাকার। ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি হাসতে লাগলো সাইবান। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করেই থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করি। ইজানের কান্নাভাব মুহূর্তে মিলিয়ে গেল। মারি দেখি অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছ, মেয়ে দেখলেই মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইজানকে আদর করে দিতে লাগলো। ইরাম সতর্ক চোখেই দেখছে, তবে এটাও খেয়াল করলো সাইবানও বিশেষ অসতর্ক নেই। হাসি মজার মুড়ে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইজানের প্রতিটা মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করলো। একটা মেয়ে ইজানের গাল টেনে দিয়ে বলল, বেবি অনেক কিউট, আপনার ছোট ভাই। মাই বেবি বয়। সময়টা বিকালবেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে এরাম। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণে রেখেছিল, সেটাই খাওয়াচ্ছে। একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা হয় না যেটা আগে হতো। ঢুরু ঢুরু চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চুষছে ইজান।
চুকচুক করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুচকি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরোদস্ত রাজকীয় ভেলভেট সোফার মতন, অথচ বসলে আরাম ক্যাদারার ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজেই শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা, যেখানে সেখানে যেমন তেমনভাবে বেস্ট ফিডিং করানোর ঝক্কি পোহাতে হয় না। এই জন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তুও আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চোখ জোড়াও বুঝে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতর এলো সাইবান। আজ সারাটা সকাল সে বাইরেই ছিল, আর কিছুদিন বাদেই তার বড় একটা শো আছে, সেটার জন্যই প্র্যাকটিস ছিল। সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকে ইজানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চোখ জোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতেই দেখল সে প্রাণ ভরে। তারপরে নিচে থেকে বিব্রত অনুভব করে গলা খাকারি দিল। শব্দ কানে যেতে ইরাম চোখ ঘুরে ফেরে সামনে তাকানো। আলাদিন, আস্তে করে উচ্চারণ করল সে। তারপর বুকের উপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরল। বাচ্চারা ততক্ষণে ঘুমিয়ে কাদা। ফিরার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শোয়েরখানি। মুখের দুই পাশে দু হাত মুঠো পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুগন্ধাকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতেই সাইমন মাথা নড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লোজেটে ঝুলিয়ে রাখল সে। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইরাম জানালো, না, কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে? পোটলাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন, চিন্তা নেই। সিসার জরিনার আম্মা সগিনাটা দেখে রাখবে। ইরাম ভ্রু কুচকে ফেলল। কেমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবের সাথে আপনাকে পরিচয় করাবো। ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? অনুরাগ, আফরান, ওরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান। বুকে দুবাহু বেঁধে জানালো, অনুরাগরা আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদেও তো কিছু চেনা জানা মানুষ আছে, কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোটখাটো একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো আর কোনো রিসেপশন হয়নি, এটাকে তেমন কিছু ধরে নিন। ইরামের মনের ভেতর কেমন যেন খচখচ করল। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবানি সেই কথা জানে। তবে এভাবে তাকে ছেলেটার নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার? যত রাগঢাক করা যায় আড়ালে আবডালে রাখা যায় ততই মঙ্গল, তাই না? তাহলে কিন্তু ইরাম প্রশ্নটা করতে পারল না। সাইবানের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বোঝাতে পারলেও তার মন বুঝতে বেগ পোহাতে হচ্ছে ইরাম। তাই সে আর দ্বিমত করল না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব, তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসবো। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার, সেটা কাউচের ওপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করল সে। মখমলের মতন ডিজাইন চারপাশে। বক্সটা নিয়ে এসে ইরামের কাছে গিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরাম বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন। এইটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইমন তোয়ারে তুলে নিয়ে হেলে দুলে নিজের জাকুজির ভেতর চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটার দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতরে কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না, জানে সে। বক্সটা নিয়ে সে নার্সারি গ্লাইডারে বসল। উপরের ঢাকনাটা খুলতে ভেতরের দৃশ্য তার চোখ জোড়া প্রসারিত করে ফেলল। একটি গোলাপি রঙের জামদানির শাড়ির সঙ্গে সোনালি বর্ণের কারুকাজ করা একটি নেকলেস। আসল সোনা নাকি বুঝতে পারে না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতির শাড়ি না। চোখ পিট পিট করে রমণী আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে চাকুজির বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব এখন যখন ভাবছে, তখন ইরামের মনে পড়ল বিয়েতে সকলের থেকে মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিসিরের পক্ষ থেকে একজোড়া স্বর্ণের দুল এবং ইজানের জন্য প্লাটিনামের একটা চেইন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছু আসেনি, সে চায়ও নি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতো তো করে তো বিয়েটা হয়নি। এটাই ইরামের স্বামীর দেওয়া প্রথম উপহার। বাক্যটা নিজে থেকেই হৃদয়ে ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না কেমন যেন অনুভূত হলো বুকের ভেতর। এমন নয় যে সে অরণ্যর কাছ থেকে কোনোদিন কোনো উপহার পায়নি, বরং পেয়েছে এর চাইতেও দামি কিছু।
অরণ্য তাকে বিয়ের উপলক্ষ বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল, রুবির লকেট, টকটকে লাল। ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পড়ত, কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারেই আলাদা। কারণ সেই রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরণ্য তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির ঘোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতিমধ্যে মেসেজ দিয়ে রেখেছে তারা কোথায় আছে জানতে চেয়ে। সাইবান গলা উঁচিয়ে ডাকল, কই আপনার হলো? এই যে আসছি।